সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। সিম্পল জিওগ্রাফিতে আজকে আমরা ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র টপিকের বিভিন্ন সম্ভাব্য মাল্টিপল চয়েস কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব এবং তার উত্তর বিশ্লেষণ করব। আমার স্ক্রিনের একদিকে প্রশ্নগুলো থাকবে, পরে উত্তরগুলো এক্সপ্লেন করব। আমি আশা রাখবো যারা দেখছেন তারা প্রথমে নিজের মনে মনে উত্তরটি করার চেষ্টা করবেন এবং আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নেবেন। প্রথম প্রশ্ন হচ্ছে, ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন কে? উত্তর হবে আর্নস্ট হ্যাকেল। 1866 সালে তিনি ঐকোলজি নামে একটি শব্দ ব্যবহার করেন, যেটি ঐকস আর লোগস শব্দ নিয়ে গিয়ে করেছিলেন। ঐকস মানে আবাসস্থল, লোগস মানে আলোচনা বা স্টাডি করা। তো তিনি জীব ও তাদের পরিবেশের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করার জন্য এই শব্দটি ব্যবহার করেন। তো সঠিক উত্তর হলো বি, আর্নস্ট হ্যাকেল। দ্বিতীয় প্রশ্ন হলো, বাস্তুতন্ত্র শব্দটি প্রথম ব্যবহার করেন কে? এর আগে ইকোলজি ছিল, আবার বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর হবে এজি ট্যান্সলে। তিনি 1935 সালে ইকোসিস্টেম শব্দটি ব্যবহার করেন। তিনি জীব ও পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও তাদের সমন্বিত একক হিসাবে বাস্তুতন্ত্রের ধারণা দেন। তৃতীয় প্রশ্ন হচ্ছে, বাস্তুতন্ত্রে জীবজ আহ, বাস্তুতন্ত্রে জীবজ উপাদানকে কি বলা হয়? উত্তর হচ্ছে সি, বায়োটিক। বায়োটিক মানে জীবজ উপাদান। এর এর মধ্যে আছে প্রাণী, উদ্ভিদ, কীটপতঙ্গ, প্রোডিউসার, কনজিউমার, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি কনজিউমার। এবারের প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি অ্যাবায়োটিক উপাদান নয়? তো অনেকে অনেক সময় এগুলো মিস করে, উপাদান নয় সেটা দেখা। অপশন আছে আলো, হিউমাস, স্বর্ণমুচি, জলীয় বাষ্প। উত্তর হচ্ছে স্বর্ণমুচি বা পরজীবী উদ্ভিদ। এরা জৈব উপাদান, বাকিগুলো সব আলো, জলীয় বাষ্প, হিউমাস মানে মাটি, এগুলো হচ্ছে অজৈব উপাদান। এর পরের প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি জৈব উপাদানের অন্তর্গত? স্পাইরোগাইরা, বায়ু, আলো, মাটি। তো এইগুলোর মধ্যে আমরা যদি দেখি, স্পাইরোগাইরা হচ্ছে সালোক সংশ্লেষী একটি শৈবাল। তো এটি হচ্ছে জৈব উপাদানের অন্তর্গত। তো আহ, আহ, এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন হচ্ছে এ, স্পাইরোগাইরা। 6 নম্বর প্রশ্ন, প্রডিউসার্স মানে উৎপাদক সাধারণত কোন পদ্ধতিতে খাদ্য তৈরি করে? সালোক সংশ্লেষ, শ্বসন, দহন, নিঃসরণ। উত্তর হচ্ছে সালোক সংশ্লেষ। খাদ্য তৈরি করার জন্য সালোক সংশ্লেষ প্রক্রিয়া আছে, যেখানে বাতাসের কার্বন ডাই অক্সাইড, মূল দ্বারা শোষিত কৌশিক জল বা ক্যাপিলারি ওয়াটার কি হয়, পাতায় গিয়ে ক্লোরোফিলে সূর্যালোকের উপস্থিতিতে গ্লুকোজ নামে খাদ্য তৈরি করে এবং অক্সিজেন উৎপাদন করে। তো উৎপাদকরা সাধারণত সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাবার উৎপন্ন করে। এবার পরের প্রশ্ন, সালোক সংশ্লেষী অটোট্রফ। অটোট্রফ মানে যারা আলোর উপস্থিতিতে খাদ্য তৈরি করে, তাদের উদাহরণ কি? মাশরুম, সবুজ উদ্ভিদ, ব্যাং আর সালফার ব্যাকটেরিয়া। এইখানের উত্তর হচ্ছে আমাদের সবুজ উদ্ভিদ। সবুজ উদ্ভিদ হচ্ছে যারা সূর্যের উপস্থিতিতে গ্লুকোজ খাদ্য তৈরি করে। আর সালফার ব্যাকটেরিয়া এরা হচ্ছে কেমো অটোট্রফ, এরা কি করে? রাসায়নিক বিক্রিয়া দ্বারা খাদ্য তৈরি করে। অন্যদিকে যদি দেখি, ব্যাং সে তো প্রাণী, আর মাশরুম সে হচ্ছে ডেট্রিভোর্স, এরা কি করে? মৃত ও জৈবিক পদার্থের উপর থেকে খাদ্য শোষণ করে। এবারের প্রশ্ন হচ্ছে, কনজিউমাররা কেমন খাদ্যাভ্যাসে থাকে? নিজেরাই খাদ্য তৈরি করে, অন্যের উপর নির্ভর করে, খাদ্য মাটি থেকে সংগ্রহ করে, খাদ্য শুধুমাত্র আলো থেকে সংগ্রহ করে। এর উত্তর হচ্ছে কনজিউমাররা অন্যের উপর নির্ভর করে। তো আনসার হচ্ছে বি, কনজিউমাররা তারা খাদ্যের জন্য নিজেরা খাদ্য তৈরি করতে পারে না, মাটি থেকে খাদ্য উৎপাদকেরা তৈরি করে, আর খাদ্য শুধুমাত্র আলো থেকে গ্রহণ করে। এটা আলো থেকে কারা করে? তারা, যারা সবুজ উদ্ভিদ বা প্রডিউসার। তো এর উত্তর হচ্ছে অন্যের উপর নির্ভর করে। কনজিউমাররা অন্যের উপর খাদ্যের জন্য নির্ভর করে। এবারের প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি ফটো অটোট্রফ নয়? ফটো মানে আলো, অটোট্রফ মানে খাবার তৈরি। এবার এখানে প্রশ্নটা ভালোভাবে পড়তে হবে, এখানে নয় লেখা আছে। তো ক্লোরেলা, নস্টক, সালফার ব্যাকটেরিয়া, অ্যানাবেনা। ক্লোরেলা, নস্টক আর অ্যানাবেনা এরা হচ্ছে ভৌতিক উপাদান। তো এরা কি করে? এরা ফটো অটোট্রফ করে। কিন্তু সালফার ব্যাকটেরিয়া সে হচ্ছে কেমো অটোট্রফ করে। তারা কি করে? রাসায়নিক পদার্থের অক্সিডেশন থেকে খাদ্য তৈরি করে। তো সঠিক উত্তর হচ্ছে সালফার ব্যাকটেরিয়া। এবারের প্রশ্ন আসি, ডেট্রিভোর্স এর একটি উদাহরণ হলো গরু, কেঁচো, ব্যাঙ, গাছ। সঠিক উত্তর হচ্ছে কেঁচো। গরু তারা সবুজ উদ্ভিদ খায়, ব্যাঙ কীটপতঙ্গ খায়, গাছ তারা মাটি থেকে সূর্যের আলোতে খাবার তৈরি করে। কিন্তু কেঁচো যে হচ্ছে সে মৃত জৈব পদার্থ খায়, তাই কেঁচোরা হচ্ছে ডেট্রিভোর। তো সঠিক উত্তর হলো বি, কেঁচো।
এবারের প্রশ্ন, খাদ্য শৃঙ্খলের সেকেন্ডারি কনজিউমার কারা? তৃণভোজী, উৎপাদক, মাংসাশী, পচনকারী। এর সঠিক উত্তর হচ্ছে মাংসাশী। সেকেন্ডারি কনজিউমার তারা হচ্ছে মাংসাশী। সি, মাংসাশী। তার কারণ হচ্ছে কি, তৃণভোজী এরা তো উৎপাদকদের খায়, উৎপাদক তো তারা সেকেন্ডারি আছে না, তারা তো প্রডিউসার। আর তৃণভোজীরা কি, তারা উৎপাদকদের খায়। পচনকারী কারা? তারা বাকি এদেরকে যখন মরে যায় তাদেরকে এরা পচন করে খায়। তো সঠিক উত্তর হচ্ছে মাংসাশী। এবার ট্রপিক স্তরের ধারণাটি কে দিয়েছিলেন? উত্তর হবে, ট্রপিক স্তরের ধারণা দিয়েছিলেন রেমন্ড লিন্ডেম্যান। তিনি উত্তর হবে বি। তিনি তার যে বই দ্য ট্রফিক ডায়নামিক অ্যাসপেক্ট অফ ইকোলজি 1942 সাল, সেইটাতে ট্রপিক স্তরের ধারণা দিয়েছিলেন, যেখানে কি হয় যে এক একটা স্তরে বিভিন্ন ধরনের খাদক শ্রেণী দেখা যায়, সেটা নিয়েই তিনি আলোচনা করেছিলেন। এরপরের প্রশ্ন হচ্ছে, ফুড ওয়েব ধারণাটি কে দিয়েছিলেন? তো ফুড ওয়েবের ধারণাটি চার্লস এলটন তার বই অ্যানিমাল ইকোলজিতে 1927 সালে দিয়েছিলেন। তো ফুড ওয়েবের ধারণা দিয়েছিলেন চার্লস এলটন, যেখানে কি হয়েছিল, আহ, আহ, একটা বাস্তুতন্ত্রে এক বিভিন্ন ট্রপিক স্তরগুলো একে অপরের সাথে ইন্টার কানেক্টেড হয়ে নেটওয়ার্কের মতো বিস্তার তৈরি করে, তাকে ফুড ওয়েব উনি বলেছিলেন। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ হয় বৃত্তাকার ভাবে, একমুখী ভাবে, এলোমেলো ভাবে, ডাবল চক্রে। এর উত্তর হবে একমুখী ভাবে। কারণ আমরা জানি যে বাস্তুতন্ত্রের শক্তি ইউনিডিরেকশনাল হয়, একমুখী হয়। এটি এতে কি হয়, সূর্য থেকে শুরু হয়ে প্রাথমিক উৎপাদকের মাধ্যমে শক্তিকে ধারণ করা হয় এবং পরে খাদ্য শৃঙ্খল বা ফুড ওয়েবের মাধ্যমে একে অপরের ট্রপিক স্তরে প্রবাহিত হয়। এটা কখনো ব্যাকওয়ার্ড মুভমেন্ট হয় না, মানে কখনোই কনজিউমারকে প্রডিউসার খায় না, কনজিউমার থেকে প্রডিউসারে শক্তি যায় না। তাই বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ হচ্ছে একমুখী। 10% ল এর প্রবর্তন কে করেছিলেন? এখানে একটু অনেকে কি করে, তাড়াহুড়ো করে লিখে মার্ক করে দিতে পারে, কিন্তু সঠিক উত্তর হচ্ছে লিন্ডেম্যান, রেমন্ড লিন্ডেম্যান। সে প্রথম 10% ল এর সূত্র দিয়েছিলেন। এই লিন্ডেম্যানের 10% ল বা 10% সূত্র অনুসারে কি হয়, প্রতিটি টপিক স্তরে প্রায় 90% শক্তি হারিয়ে যায় কিসের জন্য? শ্বাসক্রিয়া, চলাফেরা, অন্যান্য মেটাবলিক অ্যাক্টিভিটিজের জন্য, এবং মাত্র 10% শক্তি পরবর্তী স্তরে যায়। এটাকেই লিন্ডেম্যানের 10% ল বলা হয়। পরের প্রশ্ন, খাদ্য শৃঙ্খলের সর্বোচ্চ স্তরের প্রাণীকে কি বলা হয়? খাদ্য স্তরে সর্বোচ্চ স্তরের প্রাণীকে কোয়াটারনারি কনজিউমার বা ফাইনাল কনজিউমার বলা হয়। এই কোয়াটারনারি কনজিউমার উৎপাদকরা খাবার তৈরি করে, প্রাইমারি কনজিউমাররা উৎপাদকদেরকে খায়, সেকেন্ডারিরা প্রাইমারিদেরকে, টার্সিয়ারিরা সেকেন্ডারিকে, এবং ফাইনালি টার্সিয়ারিকে কোয়াটারনারিরা খায়। এই কোয়াটারনারির পর আর কোনো কনজিউমার থাকে না। মূলত এরা মরে গেলে এদেরকে ডেট্রিভোস বা ডিকম্পোজাররা এদের থেকে এনার্জি গ্রহণ করে। পরের প্রশ্ন, খাদ্যজাল বলতে কি বোঝায়? একক খাদ্যপথ, বহু খাদ্য শৃঙ্খলের সংমিশ্রণ, শুধু শুধু তৃণভোজীদের সম্পর্ক, শুধুই উৎপাদকদের কার্য। এর উত্তর হচ্ছে বি, বহু খাদ্য শৃঙ্খলের সংমিশ্রণ। খাদ্য শৃঙ্খল মানে যেখানে এক খাদ্য স্তর থেকে আরেক খাদ্য স্তরে শক্তির প্রবাহ হয়, তাকে খাদ্য শৃঙ্খল বলা হয়। এবং সেই বহু খাদ্য শৃঙ্খল যখন ইন্টার কানেক্টেড থাকে, একটু আগে যেটা বললাম, সেটাকে বলা হয় খাদ্য জাল। তো সঠিক উত্তর হচ্ছে বি, বহু খাদ্য শৃঙ্খলের সংমিশ্রণ। এবারের প্রশ্ন, নিচের কোনটি খাঁটি মাংসাশী? এটা কিন্তু খুব ভাবার একটা প্রশ্ন। কুকুর, ব্যাঙ, গরু, মানুষ। তো গরু এখানে আমরা স্ট্রাইক আউট করে দিলাম, কারণ জানি গরু মাংসাশী নয়, কিন্তু বাকি তিনগুলো কোনো না কোনো ভাবে মাংস খায়। সঠিক উত্তর হচ্ছে ব্যাঙ। ব্যাঙ, কারণ হচ্ছে ব্যাঙ কিন্তু ঘাসপালা টাসপালা খায় না। খাঁটি মাংসাশী বা অব্লিগেট কার্নিভোর হচ্ছে ব্যাঙ, যারা শুধুমাত্র মাংস খেয়ে বেঁচে থাকে, এবং এদের শরীরে উদ্ভিজ্জ খাবার হজম হয় না বা খুব কম হয়। কুকুর, এরা সর্বভুক। ব্যাঙ হচ্ছে খাঁটি মাংসাশী, কারণ এরা প্রধানত পোকামাকড়, কীটপতঙ্গই খায়। গরু তো বললাম তৃণভোজী, মানুষ সর্বভুক, উদ্ভিজ্জ প্রাণীজ দুটো খায়। So, সঠিক উত্তর, এই প্রশ্নটা নিচের কোনটি খাঁটি মাংসাশী, সঠিক উত্তর হচ্ছে ব্যাঙ। এবারের প্রশ্ন, নিচের কোন বাস্তুতন্ত্রে নাম্বার পিরামিড উল্টানো থাকে? তৃণভূমি, বনভূমি, গাছ ভিত্তিক, হ্রদ। সঠিক উত্তর হবে গাছ ভিত্তিক। কারণ এই গাছ ভিত্তিক যে বাস্তুতন্ত্র দেখতে পাওয়া যায়, সেখানে কি হয়, একটি গাছ থাকে কিন্তু সেই গাছে অনেক ধরনের খাদ্য থাকে, পোকামাকড়, পাখি, এবং তার ফলে কি হয়, উৎপাদক যে সে একটা গাছ, তার সংখ্যা অনেক কম, কিন্তু খাদকের সংখ্যাটা অনেক বেশি। যেটা সঠিক নাম্বার অফ পিরামিড হয়, তো প্রডিউসার্স এর সংখ্যা বা উৎপাদকের সংখ্যা অনেক বেশি, আর উপরে যে টার্সিয়ারি বা কোয়াটারনারি যে খাদক আছে, তাদের সংখ্যা অনেক কম হবে। কিন্তু গাছের যে বাস্তুতন্ত্র, সে গাছ ভিত্তিক যে ইকোসিস্টেম, সেখানে এটা উল্টোটা হয়। তাই সঠিক উত্তর হচ্ছে সি, গাছ ভিত্তিক। পিরামিড অফ বায়োমাস সাধারণত সর্বত্র উল্টানো হয়, সবসময় সোজা হয়, গাছের উপর নির্ভর করে, উভয়ের উপর থাকতে পারে। এটা সঠিক উত্তর হচ্ছে উভয় রূপেই থাকতে পারে, কারণ এরা ইনভার্টেডও হয় বা আপরাইটও হয়।
তো পিরামিড অফ বায়োমাস দুই ধরনের হয়, কিছু ক্ষেত্রে উল্টানো হয় আবার কিছু ক্ষেত্রে সোজা হয়। তাই সঠিক উত্তর হচ্ছে ডি, পিরামিড অফ বায়োমাস উভয় রূপেই থাকতে পারে। পিরামিড অফ এনার্জি, শক্তির পিরামিড কেমন আকৃতির হয়? উল্টানো, বৃত্তাকার, সবসময় সোজা, বেলনাকার? এর সঠিক উত্তর হচ্ছে সবসময় সোজা, সবসময় আপরাইট থাকে। শক্তির পিরামিড সর্বদা ঊর্ধ্বমুখী বা আপরাইট থাকে। তো সঠিক উত্তর হচ্ছে সি, সবসময় সোজা থাকে। এবারের প্রশ্ন হচ্ছে বায়োটিক উপাদানগুলি, বাস্তুতন্ত্রে বায়োটিক উপাদানগুলির ভূমিকা কি? তো এরা ভারসাম্য বজায় রাখে, আলোর প্রতিফলন করে, তাপমাত্রা নির্ধারণ করে, রাসায়নিক বিশ্লেষণ করে। সঠিক উত্তর হচ্ছে এ, এরা বাস্তুতন্ত্রে ভারসাম্য বজায় রাখে। কারণ ট্রপিক স্তরের ওই যে খাবারের এনার্জি ফ্লো করে, একে অপরের নাম্বার ব্যালেন্স করে, এই সব ফলে যে জৈবিক উপাদান বা বায়োটিক কম্পোনেন্ট গুলো আছে আমাদের ইকোসিস্টেমে, তারা আমাকে কি করে আমাদের ইকোসিস্টেমে ভারসাম্যকে বজায় রাখে। পরের প্রশ্ন, ওপেন ইকোসিস্টেম, মুক্ত বাস্তুতন্ত্র যেটা, এর উদাহরণ হচ্ছে স্পেস স্টেশন, টেরারিয়াম, বনভূমি, কাছের ঘর। সঠিক উত্তর হচ্ছে সি, বনভূমি। কারণ স্পেস স্টেশন, টেরারিয়াম, কাছের ঘর এগুলো সব ক্লোজ। বনভূমি ওপেন ইকোসিস্টেম, যেখানে শক্তি ও পদার্থ দুটোই উন্মুক্ত ভাবে এক টপিক স্তর থেকে আরেকটা স্তরে প্রবাহিত হয় এবং বাইরেকার ইন্টারাকশন থাকে এদের সাথে। তারপরের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি মাইক্রো নিউট্রিয়েন্ট নয়? প্রশ্নটি ভালোভাবে পড়ার, মাইক্রো নিউট্রিয়েন্ট নয় বলছে, নয় লেখা আছে। তো এখানে লোহা, দস্তা, ফসফরাস, তামা দেওয়া আছে। সঠিক উত্তর হচ্ছে ফসফরাস। কারণ লোহা, ফেরাস, জিঙ্ক, লিড এন্ড কপার এগুলো হচ্ছে কি ম্যাক্রোনিউট্রিয়েন্টস। ফসফর একমাত্র মাইক্রোনিউট্রিয়েন্ট। তাই যেমন ম্যাক্রোনিউট্রিয়েন্ট উদ্ভিদের বেশি পরিমাণে প্রয়োজন, এরা হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এরা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট। সঠিক উত্তর হচ্ছে সি, ফসফরাস। বাকি মাইক্রোনিউট্রিয়েন্টস এর লোহা, দস্তা, তামা, ম্যাঙ্গানিজ এগুলো হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। এবার আসি, অটিকোলজি অধ্যয়ন করে সম্পূর্ণ বাস্তুতন্ত্র, একটি প্রজাতির সম্পর্ক, খাদ্যজাল, জলবায়ু পরিবর্তন। এটার সঠিক উত্তর হচ্ছে বি, অট ইকোলজি কি করে? এটা একটি মাত্র প্রজাতির যে পরিবেশগত সম্পর্ক সেটা নিয়ে আলোচনা করে। উদাহরণস্বরূপ, একটি বাঘ কিভাবে তার পরিবেশে থাকে, কিভাবে সে খাদ্য সংগ্রহ করে, কিভাবে সে সার্ভাইভাল ফর এক্সিস্টেন্সে টিকে থাকে, এগুলো নিয়ে যখন আলোচনা হবে একটা সিঙ্গেল প্রজাতি বা বাঘ, উদাহরণস্বরূপ বাঘ নিয়ে, তখন ওটাকে অট ইকোলজি বলা হবে। এর অপোজিটে আছে সাইন ইকোলজি, যেটা নাকি হয় পুরো জীব সম্প্রদায়ের মধ্যে তাদের যে পরিবেশ এবং একে অপরের সাথে যে আন্তর সম্পর্ক সেটা নিয়ে আলোচনা করে। যেমন উদাহরণস্বরূপ, একটি তৃণভূমিতে ঘাস, হরিণ, সিংহ এসব সবাই থাকে, তারা কিভাবে ওখানে টিকে থাকছে, কিভাবে খাবার খাচ্ছে, এগুলো নিয়ে আলোচনা, এটা হচ্ছে সাইন ইকোলজিতে হয়। তো এটার উত্তর হচ্ছে অটিকোলজি, একটি প্রজাতির সম্পর্ক নিয়ে আলোচনা করে। পরের প্রশ্ন, একটি জীব কোন ট্রফিক স্তরে তার নির্ধারণ হয় তার বাসস্থান দেখে, তার খাদ্যাভ্যাস দেখে, তার আকৃতি দেখে, তার চলন ক্ষমতা অনুসারে? এর সঠিক উত্তর হচ্ছে বি, তার খাদ্যাভ্যাস অনুসারে। কারণ আমরা যে ট্রফিক স্তর বলি সেটা খাবারের উপরই নির্ভর করে। ট্রফিক স্তরটাই নির্ধারিত হয় আহ বিভিন্ন বিভিন্ন প্রাণী বা জৈবিক উপাদানের খাদ্যাভ্যাসের উপর নির্ভর করে। তো সঠিক উত্তর হলো বি, তার খাদ্যাভ্যাস অনুযায়ী। কোন স্তরে পচনকারী জীবগুলি অবস্থান করে? এটার উত্তর হবে শেষ স্তরে। তো সব থেকে শেষ স্তর যেটা, সেখানে পচনকারী জীবগুলো অবস্থান করে। প্রথম স্তরে কারা থাকে? প্রথম স্তরে থাকে উৎপাদক, দ্বিতীয় স্তরে, চতুর্থ স্তরে কটানিতে ওই যে বাজ টাজ এরা থাকে। সব স্তরে তো হতে পারে না। তো যখন কোনো জীব মারা যায়, তাদেরকে যখন ডিকম্পোজাররা, পচনকারীরা, তারা কি করে, তাদের যখন মারা যায় তারপর থেকে সেই জৈব পদার্থগুলোকে ভেঙে এরা শক্তি সংগ্রহ করে। তাই কোন স্তরে পচনকারী জীব অবস্থান করে? সঠিক উত্তর হচ্ছে শেষ স্তর। এবার আসি, ইকোসিস্টেমের কোন উপাদানটি রাসায়নিক নয়? এটা একটু কনফিউজিং, এবার এখানে সকলে বুঝতে হবে। এটা সঠিক উত্তর হচ্ছে ইকোসিস্টেমের কোন উপাদানটি রাসায়নিক নয়। রাসায়নিক নয় যখন চলে আসছে, তখন এটা হচ্ছে আলো। আলো হচ্ছে ভৌতিক, বাকি সব রাসায়নিক। আলো হচ্ছে একটা শারীরিক বা ভৌতিক উপাদান, বাকি সব রাসায়নিক। কারণ হাইড্রোজেনটা একটা রাসায়নিক এলিমেন্ট, কার্বন ডাইঅক্সাইড, কার্বন না রাসায়নিক এলিমেন্ট, নাইট্রোজেন একটা রাসায়নিক এলিমেন্ট। তাই কোনটি রাসায়নিক এলিমেন্ট নয়, সেটা হচ্ছে আলো হচ্ছে রাসায়নিক এলিমেন্ট না, এটা সূর্য থেকে আসে, এটা একটা ভৌতিক উপাদান। এবারের প্রশ্ন হচ্ছে, বাস্তুশাস্ত্রের দুটি প্রধান শাখা হলো
উত্তর হচ্ছে বি, অট ইকোলজি অ্যান্ড সাইন ইকোলজি, যেটা নিয়ে একটু আগে আলোচনা করলাম। অট ইকোলজি একটি প্রজাতি এবং তার পরিবেশ নিয়ে, সাইন ইকোলজি এখানে সব বাস্তুতন্ত্রের সকল প্রজাতি এবং তাদের ইন্টারাকশন নিয়ে যেটা আলোচনা হয়। তো সঠিক উত্তর হচ্ছে বাস্তুশাস্ত্রের দুটি প্রধান শাখা, অট ইকোলজি এবং সাইন ইকোলজি। প্রডিউসার আর কনজিউমার এটা হচ্ছে টপিক স্তরে আসে। পিরামিড আর ওয়েব এটা আলাদা দুটো কনসেপ্ট। অ্যাবায়োটিক আর বায়োটিক হচ্ছে এরা কম্পোনেন্ট অফ দ্য ইকোসিস্টেম, এরা ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের কম্পোনেন্ট। তো সঠিক উত্তর অট ইকোলজি বা সাইন ইকোলজি। এবার আসছে পিরামিড অফ নাম্বারের ধারণা কে দেন? এটার সঠিক উত্তর হচ্ছে স্যার স্যার চার্লস এলটন। তো এ হচ্ছে সঠিক উত্তর। এলটন উনি 1927 সালে অ্যানিমাল ইকোলজি বইতে সংখ্যার পিরামিডের ধারণাটি দিয়েছিলেন। এবারের প্রশ্ন, নিচের কোনটি পরিবেশ তন্ত্রের মানে বাস্তুতন্ত্রের সবচেয়ে ভালো সংজ্ঞা? প্রাণীদের মধ্যে মিথস্ক্রিয়া, জীব সম্প্রদায় ও পরিবেশের আত্মনিয়ন্ত্রিত একক, শুধুমাত্র ভৌত পরিবেশ, যেটা এটা হবে না, কেবল খাদ্য শৃঙ্খল হলো খাদ্যজাল, না এটা না, এটা একটা অংশ বাস্তুতন্ত্রের। প্রাণীদের মধ্যে মিথস্ক্রিয়া হয়, কিন্তু সঠিক উত্তর হচ্ছে জীব সম্প্রদায় ও তার পরিবেশের মধ্যে আত্মনিয়ন্ত্রিত একক। কারণ প্রাণীদের মধ্যে শুধুমাত্র মিথস্ক্রিয়া না, প্রাণীরা তাদের অজৈব উপাদানের সাথেও ইন্টারাকশন করে। আর শুধুমাত্র ভৌত পরিবেশকেই বলে না, কেবলমাত্র খাদ্য শৃঙ্খল বলে না। তো সঠিক উত্তর হচ্ছে জীব সম্প্রদায় ও তার পরিবেশের আত্মনিয়ন্ত্রিত একককেই বলা হয় বাস্তুতন্ত্র বা পরিবেশতন্ত্র। এবার প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি একটি কেমো অটোট্রফ? কেমো মানে রাসায়নিক অটোট্রফ। কনফিউজিং প্রশ্ন, এখানে বুঝতে হবে। সবুজ উদ্ভিদ এরা তো লাইটের আলোর উপস্থিতি করে, ছত্রাক শৈবাল এরাও আলোর উপস্থিতি করে। তো সঠিক উত্তর হচ্ছে সালফার ব্যাকটেরিয়া। সালফার ব্যাকটেরিয়া হচ্ছে কি, এরা কেমো অটোট্রফ, এটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে নিজেরা এনার্জি গ্রহণ করে। এবারের প্রশ্ন, জৈব অজৈব উপাদানের মধ্যে পুষ্টির যে পুনঃচক্রায়ন হয় একে কি বলা হয়? শক্তি প্রবাহ, ভূজৈব রাসায়নিক চক্র, কার্বন ধারণ, আলোক সংশ্লেষ। এর সঠিক উত্তর হচ্ছে ভূজৈব রাসায়নিক চক্র। শক্তি প্রবাহ মানে এনার্জি ফ্লো, যেটা এটা তো একটা টপিক স্তর থেকে আরেকটা টপিক স্তরে। কার্বন ধারণ মানে কার্বনকে গ্রহণ করা, এটা তো হয় না। আর আলোক সংশ্লেষ বা আলোক সংশ্লেষ মানে আলোর উপস্থিতিতে খাবার তৈরি করা, এটা নয়। ভূজৈব রাসায়নিক চক্র, এর উত্তর হচ্ছে বায়োজিওকেমিক্যাল সাইকেল। এই চক্রের মাধ্যমে পুষ্টি উপাদানগুলি পরিবেশ থেকে পুনঃব্যবহৃত হয় এবং জীববৈচিত্র্য টিকে থাকে। এই কনসেপ্টটি ভ্লাদিমির ওয়ার্ডামস্কি তার বায়োস্ফিয়ার নামক বইয়ে 1926 সালে দিয়েছিলেন, যেখানে তিনি জীব ও পরিবেশ পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। এই ওয়ার্নাডস্কিকেই বায়োজিওকেমিস্ট্রির জনক বলা হয়। এবারের প্রশ্ন, টান্সলির মতে পরিবেশবিদ্যার মৌলিক একক কোনটি? পরিবেশবিদ্যার মৌলিক একক হচ্ছে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। কমিউনিটি মানে একটা কমিউনিটি অফ অ্যানিমাল কমিউনিটিকে বোঝায়। আবাসস্থল তাদের যে ঐকস মানে যে জায়গায় বাস করছে। জীবমণ্ডল পুরো তিনটে যে স্ফিয়ার তার মিলে আছে। তো এটা একটা সমষ্টি, জীবমণ্ডল একটা সমষ্টি। তো সঠিক উত্তর হচ্ছে বাস্তুতন্ত্র বা পরিবেশতন্ত্র। পরিবেশতন্ত্র মানে বাস্তুতন্ত্র। তো পরিবেশবিদ্যার মৌলিক একক কোনটি? বাস্তুতন্ত্র। সঠিক উত্তর হচ্ছে সি। একটি খাদ্য শৃঙ্খলে সাধারণত কটি সংযোগ থাকে? অসীম সংযোগ, 4-5 সংযোগ, 3-4 সংযোগ, 2-3 সংযোগ। সঠিক উত্তর হবে সি, 4 থেকে 5টি সংযোগ। তার কারণ আমরা এর আগে পড়েছি যে শক্তি কি হয়, একটা স্তর থেকে আরেকটা যেতে যেতে ক্ষয় হতে থাকে 10% সূত্র অনুযায়ী। 90% তারা নিজেদের প্রয়োজনে ক্ষয় করে ফেলে। এর ফলে খাদ্য শৃঙ্খল 5টার বেশি যেতেই পারে না। তো একটি খাদ্য শৃঙ্খলের সাধারণত 4 থেকে 5টি সংযোগ থাকে। পরের প্রশ্ন, নিচের কোনটি অজৈবিক উপাদানের ভৌত উপাদানের? অজৈবিক উপাদানের ভৌত উপাদান না, ফিজিক্যাল এলিমেন্ট নয়। সূর্যালোক, হাইড্রোজেন, মাটি, জলীয় বাষ্প। ভৌত উৎপাদন নয় বলেছে। এর সঠিক উত্তর হচ্ছে হাইড্রোজেন, বি, হাইড্রোজেন। কারণ সূর্যালোক এটা প্রাকৃতিক, এটা ভৌত। মাটি এটাও প্রাকৃতিক, এটা ভৌত। জলীয় বাষ্প বা জল এটাও ভৌত পরিবেশে পাওয়া যায়, কিন্তু হাইড্রোজেন হচ্ছে একটা রাসায়নিক এলিমেন্ট। এটা হচ্ছে তাই অজৈবিক উপাদানের মধ্যে ভৌত উপাদানে বরং রাসায়নিক উপাদান। তো আমাদের যে অজৈব উপাদান যা জীবন্ত নয় তার মধ্যে দুই ধরনের পাওয়া যায়, ভৌত উপাদান যেগুলো সূর্যালোক, তাপমাত্রা, জলীয় বাষ্প, বায়ুচাপ। আর রাসায়নিক উপাদান পাই যেখানে বিভিন্ন মৌল ও যৌগ মিলিয়ে রাসায়নিক উপাদান হয়, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। তো নিচের কোনটি অজৈবিক উপাদানের ভৌত উপাদান নয়? সঠিক উত্তর হচ্ছে হাইড্রোজেন। এই হলো আজকের আমাদের আলোচনা। সবাইকে ধন্যবাদ। এরকম আরো প্রশ্ন উত্তর আলোচনা করার জন্য আপনারা কমেন্টে লিখুন কোন টপিকের উপর আপনারা চান সেটা নিয়ে আলোচনা করব। পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।